আপকি আদালতে ফর্মার ইউনিয়ন মিনিস্টার স্মৃতি ইরানির বিরুদ্ধে অভিযোগ হলো যে ইনি মাঝে মাঝেই বিভ্রান্তির সৃষ্টি করেন। দেখুন, যখন থেকে আপনি অ্যানাউন্স করেছেন যে আপনি কিউকি সাস ভি কবি বহু থিতে তুলসী চরিত্রে ফিরে আসবেন, তখন থেকে কনফিউশনের শুরু। কংগ্রেসের লোকেরা তো বেজায় খুশি যে চলো এ আবার টিভিতে ফিরে গেছে, আপদ গেছে। ওরা তো এটা বলছে যে গেই ভ্যাঁস পানি মে। তো আপনি আমাকে মহিষ বলছেন নাকি জল? কারণ মহিষ বললে আমার শারীরিক গঠন নিয়ে কটূক্তি করছেন, আর জল বললে এটা বোঝাতে চাইছেন মনুষ্যত্বের দিক থেকে আমি কতটা গভীর। আমি তো আপনার গভীরতার কথা বলছি এবং আপনার শারীরিক গঠন নিয়ে কেউ কিছু বলতে পারবে না। ভালো কথা, আদালতে জনগণ অন্তত জানতে পারলেন আমি মহিষ নই। আমি আপনাকে কমপ্লিমেন্ট দেব যে গত কয়েক মাসে আপনি আপনার ওজন এতটা কম করেছেন। আমি আপনাকে বলছিলাম যে কনফিউশন তো আছে, কংগ্রেসের লোকেরা কতটা রিলিভড হয়েছে যে এ চলে গেছে। দেখুন, যুদ্ধক্ষেত্রে রাজাজি অনেক সেনাপতিকে পরাজয় স্বীকার করতে হয় বা তারা হেরে যান, কিন্তু যুদ্ধক্ষেত্রে আপনার মর্যাদা এমন বেড়ে যায় যে শত্রুরাও আপনাকে হত্যা করে গর্বিত বোধ করে। আপনার মর্যাদা এতটাই বৃদ্ধি পায় যে শত্রুও গর্বিত বোধ করে যে আমরা তাকে হত্যা করেছি। কিন্তু শত্রু এটাও জানে যে ঈশ্বরের এত অসীম করুণা আছে, যখনই আপনি অনুভব করেন যে আপনি আমাকে হত্যা করেছেন, আমি আবার আবির্ভাব হয়ে যাই। কংগ্রেস তো তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলের মাধ্যমে লিখেছে যে গুড লাক স্মৃতি ইরানি। দেখুন রাজাজি, আপনি আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিলেন, মিডিয়াতে আমার সিনিয়র হিসেবে। আপনি এমন একটা সময় দেখেছেন যখন কংগ্রেস বলেছিল হু ইজ স্মৃতি, আর আজ তাদের অফিসিয়াল হ্যান্ডেল থেকে লিখেছে গুড লাক। তো যে তার শত্রুকেও গুড লাক বলতে বাধ্য করে, ভেবে দেখুন ভারতের সেই মহিলার পরাক্রম কেমন হবে। কেউ তো এও লিখেছে যে আপনি টিভিতে ফিরে এসেছেন, মানে ন্যাড়া আবার বেলতলাতে ফিরেছে। আমি জানি না ওরা কোন জিনিসটাকে বুদ্ধু বলেছে। যিনি সক্ষম এবং ২৫ বছর ধরে মিডিয়া আর টেলিভিশনের পাশাপাশি অনবরত রাজনীতিও করে গেছেন, যিনি নিম্ন স্তর থেকে আসা একজন, কঠোর পরিশ্রম করে নিজের ভাগ্য উজ্জ্বল করেছেন, যে সব রকম প্রতিকূল পরিস্থিতিতেও জাতির সম্মানে কোনো না কোনোভাবে জাতির সেবা করেন। যদি কংগ্রেসের বুদ্ধিজীবীদের মনে হয় আমি বুদ্ধু, তাহলে আমি সেটাই। আমি এই দেশকে, এই সমাজকে নিচ থেকে ওপর পর্যন্ত দেখেছি। কংগ্রেস দলের যদি মনে হয় পরিশ্রমী মানুষ যারা সাধারণ পরিবার থেকে আসে, আর যারা মহিলা, যাদের ভারতের মহিলা বলে থাকি সাধারণ পরিবার থেকে আসা, যদি বোকা মনে হয় তো সেটা তারাই জানে। হয়তো সেই কারণেই তারা আরও ১৫ বছর বিরোধী দল হিসেবেই থাকবে। কিন্তু ওরা মনে করেছিল যে স্মৃতি ইরানি আমেঠিতে হেরে গেছেন, আচ্ছা চলো এবার তো কেল্লা ফতে, ওর পলিটিক্যাল ক্যারিয়ার শেষ। আমি তো ২০১৪ সালেও আমেথিতে হেরেছিলাম, মনে হয় তারা ভুলে গেছে। হয়তো ওরা ভুলে গেছে। আমি ২০০৪ সালেও চাঁদনি চক গিয়েছিলাম। আর একবার ভাবুন, যদি আমি ২০০৪ সালে চাঁদনি চক নির্বাচনে জিততাম, তাহলে কি আমি স্মৃতি ইরানি হতাম যে আজ আপকি আদালতে বসে আছে? তো আমার ভাগ্য সবসময় জয় দিয়ে লেখা হয়নি। অনেকবার আমি আমার পরাজয়ের মাধ্যমেও আমার ভাগ্য নতুনভাবে লিখতে সামর্থ্য হয়েছি। আপনার পার্টির লোকেদের তো কনফিউশন দূর করে দিন। ওরা বলছে আভি না ওরা যাও জানে ছোড়কর কে দিল আভি ভরা নেই। আমার দলে কোনো বিভ্রান্তি নেই, বরঞ্চ বেশ কনফিডেন্ট স্মৃতি ইরানির ওপর। কারণ যখনই সমাজের ওপরে বা জাতির ওপরে কোনো চ্যালেঞ্জ আসবে, যখনই দলের মাধ্যমে দেশ ও সমাজের সেবা করার সুযোগ আসবে, এবং যখনই আমরা স্মৃতিকে জিজ্ঞাসা করব, তিনি তার দায়িত্ব থেকে পিছুপা হবেন না। এখন আপনি আরো একবার সাস ভি কভি বহু থির সেটে, হ্যাঁ, এখন একটা নতুন চ্যালেঞ্জ। অনেকেই মনে করেন আমরা মিডিয়ার লোক, আমাদের সমাজে কি ঘটছে তা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই বা আমরা কোনো খবরও রাখি না। খুব কম লোকই বোঝে যে মঞ্চে বা টেলিভিশনের পর্দায় শিল্পীরা বা আপনাদের মতো মহান ব্যক্তিরা যারা সংবাদের মাধ্যমে সমাজ গঠন করেন, তারা যে ভূমিকা পালন করেন তা সমাজকে অবহিত করেন। তাদের নিজস্ব চিন্তাভাবনা, নিজস্ব অভিজ্ঞতা রয়েছে। কোথাও না কোথাও তাদের হৃৎস্পন্দনও দেশের হৃৎস্পন্দনের সাথে যুক্ত। তাই আজ যখন আমি তরুণদের মতো শিল্পীদের মধ্যে যাই, তখন নতুন শিল্পীদের একটা বিশাল দলও থাকে এবং তারা
যখন আমার সাথে বসে আলোচনা করে তখন চিত্রনাট্য নিয়ে আলোচনা কম হয়, দেশের সংসদে কি চলছে সেই আলোচনা বেশি হয়, অর্থনৈতিক অবস্থা কি চলছে, দেশের ইতিহাস কি, দেশের ভবিষ্যৎ কিভাবে গড়ে তোলা যায়, এই বিষয়গুলো আলোচনা করা হয়। এতে কি কোনো রকম সমস্যা হয় না? কারণ 2014তেও আপনি সেটে ছিলেন, একটা ফোন এলো আর আপনি আমি সবকিছু ছেড়ে ঋষি চলে কাপুর গিয়েছিলেন। সাহেবের সাথে একটা ছবিতে কাজ করার জন্য সিমলায় ছিলাম। সকালে যখন আমাকে ফোন করা হলো যে আমাকে দিল্লিতে আসতে হবে এবং বিকেলে শপথ নিতে হবে, তখন ক্যামেরার মুখোমুখি হওয়ার যে শেষ মুহূর্তটা ছিল সেটা ছিল প্রয়াত ঋষি কাপুরজির সাথে। ঋষি কাপুরজিকে আপনাকে কোনো পরামর্শ দিয়েছিলেন? উনি বলেন, চোখের পলকও ফেলো না, সময় নষ্ট করো না। ক্রুতে থাকা বাকিরা ভীষণই খুশি হন এবং এটাই বলেন যে দ্রুত ব্যাগ গুছিয়ে দিল্লি চলে যাও, কারণ জাতির সেবা সবথেকে বড় সেবা, আর এত বড় সৌভাগ্য হয় না। তো এমন কোনো সুযোগ তো আর আসবে না যে আপনাকে আবার ফোন করা হবে আর তারপর আপনাকে কিউকির সেট থেকে সোজা দিল্লিতে শপথ নিতে দেখা যাবে? দেখুন, আমি সুযোগের খোঁজ করি না, সুযোগ আমাকে খুঁজে নেয়। তো কোন সুযোগ আমাকে কখন খুঁজে নেবে এটা আমি জানি না। আমি এইটুকুনি জানি যে যখন সুযোগ আমাকে খুঁজতে আসবে তখন কিন্তু আপনি হতাশও হবেন না আর লজ্জিতও হবেন না। রাজনীতি এবং মিডিয়াতে আজ যে প্রতিভা নিয়ে আমি পরিচিত তার মানদণ্ডের নিচে আমি কখনোই নামব না। আপকে আদালতে আমি এই প্রতিশ্রুতি দিচ্ছি। আমি অনেকবার দেখেছি অমিতাভ বচ্চনের মতো স্টার রাজনীতিতে যোগ দিয়েছেন এবং পরে খুবই হতাশ হয়েছেন এবং তিনি বলেছিলেন যে এটা খুবই স্ট্রেসফুল আর আমি কখনোই রাজনীতিতে যাব না। রাজেশ খান্না সাহেবও রাজনীতিতে এসেছিলেন এবং তিনিও হতাশ হয়ে ফিরে গেছেন। আমি রাজনীতিতে যোগদান করিনি, আমি রাষ্ট্রনীতির সঙ্গে যুক্ত হয়েছি। তফাৎ আছে। কারণ যখন আপনি রাজনীতিতে যোগদান করেন তখন আপনি নিজের জন্য কিছু খোঁজেন, যখন আপনি রাষ্ট্রনীতিতে যোগদান করেন তখন আপনি জাতির জন্য নতুন উচ্চতা, নতুন উপলব্ধি খুঁজতে থাকেন। এটাই হলো পার্থক্য। নিজের জন্য কিছু করা এটা অনেকেই করে, অন্যদের জন্য বেঁচে থাকা, অন্যদের প্রতি সেবার মনোভাব থাকা, এমন সৌভাগ্য এবং সুযোগ খুব কম লোকই পায়। তাই আমি এটাই বিশ্বাস করি যে যদি আপনি এই সুযোগ পান তাহলে আপনার সর্বস্ব বিলিয়ে দেওয়া উচিত। আমার জীবনের সবচেয়ে বড় অর্জন হলো আমি স্মৃতি ইরানি হিসেবে বিজেপিতে যোগ করেছিলাম আর এখন সবার দিদি হয়ে গেছি। দেখুন স্মৃতিজি, তুলসী চরিত্র হিসেবে আপনার অবদানও ছিল অপরিসীম। সেটাও মানুষকে সেই সময় নতুন করে ভাবার সুযোগ করে আর দিয়েছিল। আমরা টিমে ছিলাম মোটে 150 জন। আমরা যখন প্রথমবারের মতো অনুষ্ঠানটি করেছিলাম তখন সম্ভবত একতা কাপুর ছাড়া আর কারোরই নিজস্ব বাড়ি, ভালো ব্যাংক ব্যালেন্স, নিজস্ব গাড়ি ছিল না। তাই যখন আমি সমাজের দর্শকদের সাথে দেখা করি তখন আমি তাদের ধন্যবাদ জানাই যে তোমাদের জন্য 150টি পরিবার বড় হয়েছে। আজও যখন আমরা আবার কিউকি সাজবি কবি বহু করছি তখন সে কেবল একটা চরিত্র নয়, শুধু একটা সিরিয়াল নয়, অনেক মানুষের আয়ের রাস্তা যেটা জনসাধারণের মাধ্যমেই ধীরে ধীরে বাড়তে থাকবে। তাই মনে রাখবেন, যখনই আপনি টিভি চালু করবেন তখন কারো না কারো বাড়িতে রান্নার যোগান আপনি দিচ্ছেন। আমাকে তো এটাও বলা হয়েছিল যে স্মৃতি ইরানি সেই সময় প্রতিদিন 1800 টাকা করে পেতেন। হ্যাঁ, আমি ম্যাকডোনাল্ডসে প্রতি মাসে 1500 টাকা পেতাম। তাই যখন আমাকে বলা হয়েছিল যে তুমি যদি অভিনয় করো তাহলে তুমি প্রতি মাসে যত আয় করো প্রতিটা দিন সেটা পাবে, তাই আমার পুরো মনোযোগ ছিল এই বিষয়টির ওপর। ভাই, আর্থিকভাবে এটা খুবই কঠিন ব্যাপার, তাই যদি তুমি ভালো বেতন চাও তাহলে তোমার সেখানে একটি কাজ করা উচিত। অন্যদিকে একতা খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিল যে আমি ইতিহাস তৈরি করতে যাচ্ছি, তোমার কোনো ধারণা আছে? আমি বললাম, ম্যাডাম, পেচেক ছাড়া আমার আর কোনো ধারণাই নেই। এখন আমি শুনছি ওই 1800 টাকা বেড়ে এখন 18 না, লক্ষ হয়েছে। 18 লাখ টাকা হয়নি, কিন্তু যদি পাইও তাতে ক্ষতি কি, অসুবিধাটাই বা কোথায়? কারণ আমাদের ক্ষেত্রে মহিলারা পুরুষদের তুলনায় কম টাকা পান। তাই যতক্ষণ আমি এই ক্ষেত্রে ছিলাম আমিই ছিলাম সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতা এবং ক্যামেরার সামনে কথা বলতে আমার কোনো সমস্যা নেই, কারণ আমি আমার ট্যাক্স খুব ভালোভাবে দিই এবং আমি চাই যে আজ যদি আমার মতো কোনো মহিলা আপনার অনুষ্ঠান দেখছেন, যদি এখানে বসে কোনো মহিলা থাকেন, তবে তিনি তার ক্ষেত্রে গিয়ে বলবেন যে আমার যদি প্রতিভা থাকে, যদি আমি আমার কোম্পানিকে এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে আমার একজন পুরুষের সমান বেতন চাই এবং পুরুষের চেয়েও যদি ভালো কাজ করি তাহলে আরও বেশি বেতন চাই।
যে তুলসীর রোল আপনি করেছিলেন তাতে যে ইমেজ তৈরি হয়েছিল পলিটিক্সে, তার কোনো লাভ পেয়েছেন আপনি? মোটেও না, এতে ক্ষতি হয়েছে। কারণ আমি যখন রাজনীতিতে আসি তখন অভিনেতাদের ভাবমূর্তি ছিল যে তারা সিরিয়াস নন, তারা আইন প্রণয়ন করতে জানেন না, তারা দেশের আইন পাশ করতে জানেন না। যদি তারা কোনো মন্ত্রণালয়ে থাকেন তারা তাদের দায়িত্ব গুরুত্ব সহকারে পালন করেন না, তারা সময় দেন না, জনসাধারণের সাথে দেখা করেন না, দরিদ্রের জন্য কাজ করেন না। এই প্রসঙ্গে জিজ্ঞেস করি, যেমন হেমা মালিনী জি রয়েছেন, তিনিও বিজেপির হ্যাঁ, বড় স্টার ক্যাম্পেনার, তিনিও মেম্বার অফ পার্লামেন্ট। উনি যখন পাবলিক মিটিংয়ে যান লোকেরা তাকে 16 থেকে ডায়লগ বলতে বলে এবং তখন তিনি বলেন, চল ধন্য, আজ তেরি বসন্তি কি ইজ্জত কা সওয়াল হ্যায়। তো আপনি যখন যান আপনাকেও না, তুলসীর কোনো ডায়লগ টেলিভিশনে বলতে বলা থাকাকালীন হয়? আমার সম্মান নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি। কিন্তু অভিনেত্রী হিসেবে হেমাজির পুরো ক্যারিয়ারই আইকনিক সংলাপ এবং আইকনিক চলচ্চিত্রের জন্য ভীষণভাবেই পরিচিত। আজও তাকে একই দৃষ্টিতে দেখা যায়, কারণ দেশের সাংস্কৃতিক মানচিত্রে তার একটা অমোচনীয় চিহ্ন রয়েছে যা কিনা মিডিয়ারই তৈরি। আমার ধারাবাহিকে এমন কোনো আইকনিক সংলাপ ছিল না। আমরা সাধারণ পরিবারের সাধারণ মহিলাদের জীবন দেখানোর চেষ্টা করেছিলাম এবং আমি রাজনীতিতে খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছিলাম যে কেউ যদি আমাকে রাজনৈতিক কর্মী হিসেবে চেনে তাহলে তাদের স্মৃতি ইরানিকে চেনা উচিত। আমি কোনো চরিত্রের মাধ্যমে জনসাধারণের চিন্তাভাবনাকে কলঙ্কিত করতে চাইনি। তারা আপনার মতো কাউকে কৃত্রিম হিসেবে দেখুক, কারণ রাজনীতি কৃত্রিমতার খেলা নয়। এবং রাজাজি, তাতে দ্বিগুণ সমস্যা ছিল কারণ আমার বয়সও কম ছিল। তো যারা কম বয়সী তাদের সাধারণত বলা হয় প্রথমে অভিজ্ঞতা অর্জন করো এবং তারপর করো, আর তরুণরা বলে সুযোগ না পেলে অভিজ্ঞতা অর্জন করবে কি করে। তাই প্রথমত আমি তরুণ এবং তার উপরে আমি একজন মহিলা এবং তার উপরে আমি একটা সিরিয়ালওয়ালি মহিলা, তাই তুলসী হওয়াটা আমার জন্য কোনো অ্যাডভান্টেজ ছিল না। কম বয়সী মহিলাকে নিতিন গডকরি বুড়ি ভেবেছিলেন? হ্যাঁ। তো আমি যুব মোর্চার সহ সভাপতি হয়েছিলাম 2003 সালে। সেই ইউনিটের আরেকজন সহ সভাপতি, আর আজ তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, উনি দেবেন্দ্র ফডনবিস। আর পরওয়ানি সুজিত সিং ঠাকুর আমার সভাপতি ছিলেন এবং আজ দুজন আরও মহামন্ত্রী আছেন যারা মহারাষ্ট্রের এমএলসি। তো নিতিনজি সবাইকে ডেকে বললেন যে তোমরা কি সবাই পাগল হয়ে গেছো? তোমরা ওই বুড়ি মহিলাকে যুব মোর্চার অফিসার করেছো। তাই তাদের সকলকে নিয়ে নিতিনজিকে বলতে হয়েছিল যে তিনি 60 বছর বয়সী তুলসী চরিত্রে অভিনয় করছেন কিন্তু স্মৃতি 25 বছরের। তখন নিতিনজি সন্তুষ্ট হয়ে বললেন যে ঠিক আছে, না হলে যুব মোর্চাতে 60 বছর বয়সী মহিলা কি করছে? কিন্তু আপনি যাই বলুন না কেন, তুলসীর যে চরিত্র সেটা সারা বিশ্বে স্বীকৃত। লোকেরা আমায় বলতো আপনি যখন মদিনায় গিয়েছিলেন তখন তুলসীকে চিনতেন, এমন লোকও সেখানে ছিল। আমি একজন মন্ত্রী হিসেবে মদিনা গিয়েছিলাম এবং এই বিষয়ে কিছু ভাবনা ছিল, কারণ আমি সেখানে ভারতীয় পোশাক পরে গিয়েছিলাম। আমার কপালে ছিল বিন্দি, সিঁদুর, গলায় মঙ্গলসূত্র ছিল এবং মদিনায় এমন পোশাকে কোনো ভারতীয় মহিলাকে কখনো এর আগে আজ পর্যন্ত দেখা যায়নি, কারণ সেটা একটা মুসলিম সম্প্রদায়ের পবিত্র স্থান। আমাকে ওনারা অনুমতি দিয়েছিলেন যে আপনি যে পোশাক পরেই আছেন তাতেই যেতে পারেন, যদি আপনার কোনো সমস্যা না থাকে তাহলে আমাদেরও কোনো আপত্তি নেই। এবং সেখানে নিরাপত্তা মোতায়েন করা হয়েছিল, কারণ যদি কোনো ঝামেলা হয় বা এমন কোনো পরিস্থিতি তৈরি হয় যেখানে কেউ স্মৃতি ইরানির কাছে অসন্তোষ প্রকাশ করতে আসেন, তাহলে নিরাপত্তা বাহিনী যেন সেখানে থেকেই ঝামেলা সামলে নিতে পারেন। তাই সেই সময় যখন আমি শেষ প্রান্তে গেলাম, হঠাৎ করেই একদল লোক ছুটে এলো এবং নিরাপত্তারক্ষী সতর্ক হয়ে গেল যে হয়তো এই পোশাকে আমাকে দেখে কিছু লোক হয়তো রেগে গেছেন। হঠাৎ ভিড়ের মধ্যে থেকে কেউ তুলসী বলে চিৎকার করে উঠলো। তাই আমি নিরাপত্তা রক্ষীদের বললাম যে না না, ওরা আমায় আক্রমণ করতে আসেনি, অটোগ্রাফ নিতে এসেছে। তাই সিকিউরিটি বলল তুলসী কি? আমি বললাম আমি পরে বলবো, এখন যারা আসছেন তারা বিভিন্ন দেশ থেকে আসছেন, কারণ তারা তাদের তীর্থযাত্রায় এসেছেন। তাই আমি বিভিন্ন দেশের লোকেদের সাথে দেখা করেছি। আমাকে বলা হয়েছিল যে কিউকি সাস ভি কভি বহুতি সোয়াহিলি ভাষায় ডাব করা হয়েছে। আফগানিস্তানের লোকেরা সেখানে ছিল, তারা আমাকে বলেছিল যে তারা টিভিতে তুলসী চরিত্রটি দেখেছে এবং যে ব্যক্তি আমার জন্য ডাবিং করেছিলেন তিনিও আফগানিস্তানের নির্বাচনে দাঁড়িয়েছিলেন। তো আমি ওনাকে বললাম ও আচ্ছা ভাই সাহেব। তো
এবার যে চরিত্রটি দেখা যাবে সাসবি কবি বহুথিতে, তিনিও কি একই রকমের একটি আইকনিক চরিত্র? আপনার উচিত ছিল একতাকেও কাঠগড়ায় দাঁড় করানো। কিন্তু এটা ঠিক যে চ্যানেল হোক বা একতা কাপুর নিজে, তারা জানেন যে আমার জীবনযাত্রা গত ২.৫ দশক ধরে সামাজিক হয়েছে এবং আমি আজকের প্রজন্ম এবং তাদের সমস্যাগুলো তুলে ধরতে চায়। আর ঘরে ঘরে কিরকম দ্বন্দ্ব রয়েছে, বাড়িতে কিভাবে দ্বন্দ্ব রয়েছে, তরুণরা কিভাবে মনে করে যে মা বাবা ইনস্টাগ্রামে কি চলছে তা বুঝতে পারছেন না, স্ন্যাপচ্যাটে কি চলছে তুমি কি জানো, এবং বাবা মায়ের কৌতূহল বা তাদের ছোট ভয় এবং বড় প্রজন্মের ভয় এতটাই যে, আর আমাদের থেকে যারা বড় প্রজন্ম তারা এখন আমাদের বলেন, এখন বুঝতে পারছো বাচ্চা হয়েছে তো ভয় কতটা লাগে আমাদের। তাই ৩ প্রজন্মের আত্মবিশ্বাস আছে, দ্বন্দ্ব আছে এবং কোথাও একটা মিলও আছে। তাই আমার মনে হয় দর্শকরা যখন এটা দেখবে তারা পছন্দ করবে।